আমি জিকো, নিনের হাজবেন্ড। কলরব কিছুটা অবাক হলেও সামলে নিল। ইউ মিন টু সে এক্স হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ, এক্স এক্স। তবে ব্রাদার, ডিভোর্সটা কিন্তু ওই বুড়ো জোর করে করিয়েছে। আমরা কিন্তু দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতাম, এমনকি এখনো বাসি। নমস্কার। আজকে আমরা শুনব মৌরি মরিয়মের উপন্যাস তোমায় হৃদ মাঝারে রাখবর চতুর্থ তথা অন্তিম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। এখন অবধি আমরা শুনলাম যে কলরব ডিসিশন নিয়ে নিয়েছে, সে প্রপোজ করবে, নিহিনকে বিয়ে করবে। সে কোনো মতেই নিহিনের অতীত সম্পর্কে কিচ্ছু জানতে চায় না। নিহিন অনেকবার চেষ্টা করেছে তাকে বলার, নিজের অতীতটার গল্প শোনানোর, কিন্তু কলরব ইন্টারেস্টেড নয়। এদিকে দুজনেরই বাড়ির লোক এবার আর কোনো আপত্তি করবে বলে মনে হচ্ছে না। আর কল্প তো মা বলেই ভেবে নিয়েছে নিহিনকে। কিন্তু এই যে অতীতের কথা শুনতে চাইছে না কলরব, সেটা বোধহয় ঠিক করছে না। কি জানি কি ভবিতব্য নিহিন আর কলরবের। যেহেতু এটাই অন্তিম পর্ব, জানা যাবে কি পরিণাম হয় আমাদের দুই প্রধান চরিত্র কলরব এবং নিহিনের। শুরু করছি তোমায় হৃদ মাঝারে রাখবর চতুর্থ তথা অন্তিম পর্ব। এতগুলো জিনিসপত্র নিয়ে এসে রীতিমতো হাঁপিয়ে উঠল নিহিন। এখন 8টা বাজে, এত সকালে কলরবের ওঠার কথা না, তবু এসে বেল বাজালো না, যদি কলরবের ঘুম ভেঙে যায়। তাই শওকত সাহেবকে ফোন করলো। আঙ্কেল, আমি এসে গিয়েছি দরজার সামনে। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও মা, আমি এক্ষুনি দরজা খুলছি। দরজা খুলতেই নিহিন সালাম দিল। শওকত সাহেব জবাব দিয়ে বললেন, এসো এসো মা, এসো ভেতরে এসো। নিহিন ভেতরে আসতেই কল্প দৌড়ে এসে জড়িয়ে ধরল, কিন্তু নিহিনের 2 হাত আটকা থাকায় ওকে ধরতে পারল না। অবাক হলেন শওকত। এ কি, এত সব কি? ওমা, গিটার নাকি কলরবের জন্মদিনের উপহার? জি আঙ্কেল। কিন্তু ও তো গান গায় না এখন আর। কল্প এ কথা শুনে বলল, জানো মিষ্টি, পাপ্পার গান আমি কখনো শুনিনি। সবাই বলে পাপ্পা নাকি অনেক ভালো গান গাইতো। যাতে আবার গান গায় সেজন্যই তো গিটার দেয়া। বলতে বলতে জিনিসগুলো রাখলো নিহিন, তারপর কল্পকে কোলে নিল। শওকত সাহেব বললেন, শাড়ি পরায় কিন্তু মা তোমাকে অনেক সুন্দর লাগছে। এ কথা বলতেই কল্প মন খারাপ করে বলল, দাদাভাই তুমি কেন বললে? আমি আগে বলতাম তো। ওহো, সরি সরি, আমার দাদাভাইকে বলতেই সুযোগ দিলাম না। নিহিন কল্পকে খুশি করার জন্য বলল, কি বলেছে দাদা ভাই? আমি তো খেয়ালই করিনি। এখন তুমি বলো, পরে বললেও আমি তো তোমারটাই আগে শুনছি, তাই না? কল্প একটা বিশ্বজয়ের হাসি দিল, তারপর বলল, তুমি যে শাড়ি পরেছ সেজন্য তোমাকে অনেক 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 সুন্দর লাগছে। বলেই কল্প চুমু খেলো নিহিনের গালে। তাই? থ্যাংক ইউ। তারপর নিহিন চুমু খেলো কল্পর গালে। এরপর কল্প অন্য ব্যাগগুলো দেখিয়ে জিজ্ঞেস করলো, ও মিষ্টি, এগুলো কি এনেছ? নিহিন কল্প চুলে হাত বুলিয়ে বলল, একটাতে ফুল আর একটাতে কেক বানানোর জিনিস।
তুমি কেক বানাবে? বানাবো তো, আজকে পাপ্পার জন্মদিন না। দাঁত বের করে হাসলো কল্প, তারপর জিজ্ঞেস করলো, কোন কেক বানাবে? চকলেট কেক। চোখগুলো বড় বড় হয়ে গেল কল্পর। ওয়াও, তাহলে আমাকে কোল থেকে নামাও নামাও, নাহলে তোমার দেরি হয়ে যাবে না। কল্পকে কোল থেকে নামিয়ে নিহিন কেক বানাতে শুরু করে দিল। তুমি কলরবকে উইশ করেছিলে? না আঙ্কেল, উইশ করিনি, যাতে ও ভাবে যে আমি ওর জন্মদিনটা ভুলে গিয়েছি। খুব ভালো করেছ। আপনারা উইশ করেছেন? হ্যাঁ, আমরা তো কাল রাতেই উইশ করেছি, কেক টেক কেটেছি। কল্প আর আমি আগেই কেক এনে লুকিয়ে রেখেছিলাম তো। নিহিন হাসলো। তারপর বোলের মধ্যে ময়দা নিতেই কল্প বলল, মিষ্টি তুমি কি পরোটা বানাবে? না তো। তাহলে কি কেক বানাতে ময়দা লাগে? কিন্তু তাহলে তো কেক হোয়াইট হওয়ার কথা, তাই না? না বাবু, আমি যখন চকলেট মিক্স করব তখনই আর হোয়াইট থাকবে না, চকলেট কালার হয়ে যাবে। কল্প, চলো এখান থেকে, আন্টিকে ঠিক মতো কাজ করতে দাও। বড্ড প্রশ্ন করিস তুই, চল। ও থাক না আঙ্কেল, ও থাকলে আর প্রশ্ন করলে আমার ভালো লাগবে। উফ দাদা ভাই, তুমি অনেক ডিস্টার্ব করছো, যাও এখান থেকে, আমি কেক বানানো শিখছি। তুই শিখে কি করবি? কেক বানিয়ে খাবো। তোর বানানো লাগবে না, তোর বউ তোকে বানিয়ে দেবে, বুঝেছিস? আর বউ যদি না বানাতে পারে, আর আর দোকানেও যদি না থাকে, তাহলে কি আমি না খেয়ে মরবো? একসাথে সবাই হেসে দিল। তারপর নিহিন কল্পকে জিজ্ঞেস করলো, তুমি আজ ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠেছো যে? পাপার বার্থডে যে। আচ্ছা। কেকটা বেশ হচ্ছে। নিহিন আর কল্প ড্রয়িং রুমে বসে রাজ্যের গল্প করছিল। তখন শওকত সাহেব এসে কল্পকে ফোন এগিয়ে দিয়ে বলল, কল্প, তোর ফোন। কে? তোর বড় দাদা ভাই। কল্প ফোনটা নিয়ে হাঁটছে আর কথা বলছে। শওকত সাহেব নিচু স্বরে নিহিনকে বলল, মা, আমরা একটু বাইরে যাব এখন। আমরা বলতে? এই তো কল্প আর আমি। কখন আসবেন? আমার কেক তো আর 7-8 মিনিট লাগবে, তারপর তো আমরা সবাই মিলে গিয়ে ওকে উঠাবো ভেবেছিলাম। আপনারা আসতে আসতে যদি উঠে যায়? না না মা, আমরা তো রাতে সারপ্রাইজ দিয়েছি, এখন শুধু তুমি একা দেবে। আর বাসায় থাকলে কল্প তোমার পিছু ছাড়বে না, তুমি যেখানে যাবে তোমার সাথে আঠার মতো লেপটে থাকবে। সেই জন্যই আমি ওকে নিয়ে বাইরে যাচ্ছি। নিহিনের লজ্জা লাগছিল। না মানে, আমি চেয়েছিলাম সবাই মিলে। আরে বাবা, সবাই একসাথে সারপ্রাইজ দেওয়ার সুযোগ অনেক আসবে। আমি চাই আজ তুমি একাই ওকে সারপ্রাইজ দাও, ওর ভালো লাগবে তো। তাছাড়া 1-1.5 ঘন্টা পরই তো আমরা চলে আসছি, কেক কাটার সময় তো থাকবোই। তাছাড়া একটু কাজও আছে ওখানে মা। সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ল নিহিনের। কিন্তু আঙ্কেল, ওকে না বলে গেলে যদি রাগ করে? আরে না না, ও তো দূরে গেলে রাগ করবে। আমরা তো এই আমার বোনের বাসায় যাচ্ছি, এই পাশের বিল্ডিং এর পরের বাসাটাই। ও আচ্ছা, ঠিক আছে। নিহিন ঘরে ঢুকে দেখল কলরব গভীর ঘুমে মগ্ন, একপাশে ফিরে শুয়ে আছে। খালি গায়ে শুধু একটা 3/4 প্যান্ট পরা, বুক ভর্তি লোম। দেখেই লজ্জা পেল নিহিন। এখন তো গরমের দিনও না, শীতের মধ্যে খালি গায়ে ঘুমানোর কি দরকার? রান্নাঘরের বারান্দায় একটা ফোল্ডিং মই দেখেছিল, সেটার কথা মাথায় রেখেই নিহিন অনেকগুলো গোলাপ আর বেলি ফুল নিয়ে এসেছিল। প্ল্যান ছিল ফুলের পাপড়িগুলো কলরবের ঘরের ফ্যানের ওপর দিয়ে রাখবে, তারপর কল্প ধাক্কা দিয়ে কলরবকে ডেকে ওঠাবে, কলরব চোখ মেললে সবাই একসাথে হ্যাপি বার্থডে বলে চিৎকার করবে, আর তখন নিহিন ফ্যানটা ছেড়ে দেবে। ফুলগুলো সাথে সাথে ফ্যানের ওপর থেকে পড়বে কলরবের ওপর। কত সুন্দর প্ল্যান ছিল, কিন্তু এখন তো ও ছাড়া আর কেউ নেই। ইনস্ট্যান্ট এত প্ল্যান বানানো যায় নাকি? নিহিন রুমের চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে আর কিভাবে কি করা যায় তা ভাবছে। এমন সময় চোখ পড়ল বিছানার পাশেই দুটো বেড সুইচ। কিসের হতে পারে? একটা লাইটের, আরেকটা কি ফ্যানের হতে পারে? হতেই তো পারে। আঙ্কেলকে ফোন করে জিজ্ঞেস করলেই হয়, কিন্তু লজ্জা লাগে তো, তার চেয়ে নিজে খুঁজে বের করাই ভালো।
একটা সুইচ অন করতেই লাইট জ্বলে উঠল। অফ করে দিয়ে আরেকটা অন করলো। যা ভেবেছিল তাই, ফ্যান চলতে শুরু করলো। ভাগ্যিস কলরব কুম্ভকর্ণের মতো ঘুমোয়, তা না হলে এসব করতে করতেই ওর ঘুম ভেঙে সব গুবলেট হয়ে যেত। নিহিন গোলাপের পাপড়িগুলো সব ছিঁড়ে নিল। বেলি ফুলগুলো ছোট হওয়ায় আর ছিঁড়ল না। তারপর রান্নাঘর থেকে মইটা নিয়ে এসে তার উপরে উঠে বেশি করে ফুলের পাপড়ি ফ্যানের ওপর ছড়িয়ে দিল। শাড়ি পরে মইয়ের উপর উঠতে বেশ কসরত করতে হলো নিহিনকে। তারপর খাটের পাশে একটা টি টেবিল এনে কেকটা তার উপর রাখলো। কলরব যেদিকে ফিরে ঘুমোচ্ছে তার উল্টো পাশে, মানে কলরবের পিছনে। কেকটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে নিহিন। হৃদয় আকৃতির করে বানিয়েছে। তার একপাশে হোয়াইট ক্রিম দিয়ে লিখেছে শুভ জন্মদিন কলরব। একপাশে দুটো ভালোবাসা এঁকে দিয়েছে, একটা একটু বড় আরেকটা একটু ছোট। বড়টা কলরব, ছোটটা নিহিন। বুঝবে কিনা কে জানে। গিটারটা দাঁড় করিয়ে মাথার কাছে বিছানার ওপর রাখলো। বারান্দার দরজা, ঘরের দরজা, বাথরুমের দরজা সব বন্ধ করে দিয়ে সবগুলো জানলার পর্দা ফেলে ঘরটাকে অন্ধকার করার চেষ্টা করল। পর্দাগুলো ভারী হওয়ার কারণে ঘর বেশ ভালোই অন্ধকার হলো। তারপর কলরবের 32তম জন্মদিন উপলক্ষে 32টা লাল রঙের ডেকোরেটেড মোম সারা ঘরে সাজিয়ে রাখল নিহিন, শেষ মুহূর্তে জ্বালাবে বলে। লাল ভালোবাসার রং। তাছাড়া লাল কলরবের প্রিয় রং, যদি সাদাকে কোনো রং বলে ধরা না হয়। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো নিহিন। নিজেকেও একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া উচিত। এত সকালে বেরিয়েছে যে সাজার সময় পায়নি। কোনো রকমের শাড়িটা পরে দৌড় দিয়েছে নিহিন। যদিও নিহিনের সাজগোজের প্রতি কোনো আগ্রহ নেই, শুধু কলরবকে খুশি করার জন্যই সাজা আবশ্যক। চুলগুলো এতক্ষণ হাত খোঁপায় বাঁধা ছিল, এখন ছেড়ে দিয়ে একবার আঁচড়ে নিল। কাজলে চোখ আঁকল। সিলভার পাড়ের পুরো সাদা রঙের একটা কাতান শাড়ি পরেছে নিহিন। সাদা নাকি শোকের আর দুঃখের রং, কিন্তু কলরবের তো এই রংটাই সবচেয়ে প্রিয়। এটা না পরে পারে কি করে নিহিন? তাই সাদাকে মাত করতে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর কপালে লাল টিপ পরল। তারপর নিজেকে আর একবার দেখে মোমগুলো সব জ্বালিয়ে দিয়ে খাটের ওপরে কলরবের পাশে গিয়ে বসল। কলরব অঘরে ঘুমোচ্ছে, নিঃশ্বাস ওঠানামা করছে। ঘুমন্ত মানুষটাকে নিষ্পাপ শিশুর মতো দেখাচ্ছে। কি যে মায়া লাগছে, শান্তি লাগছে। ডাকতেই ইচ্ছে করছে না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, আজ এবং অনন্তকাল ধরে। এই ওঠো, ওঠো। কোনো সাড়া শব্দ নেই। নিহিন কলরবের মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার ডাকলো, কি উঠবে না? কোনো সাড়া নেই। মানুষ এত ঘুমায় কিভাবে যে গায়ে হাত দিয়ে ডাকলেও ওঠে না, বুঝতে পারে না নিহিন। এবার কলরবের বাহু ধরে ঝাঁকুনি দিল সে। ওঠো না। কলরব চোখ মেলল। আর একটু ঘুমাই না প্লিজ। তারপর নিহিনের হাতটা টেনে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আবার ঘুমোতে লাগলো। আরে, এ তো দেখছি আবার ঘুমোচ্ছে। এই, তুমি আর কত ঘুমোবে? কলরব আবার চোখ মেলে তাকিয়ে হাত ছেড়ে নিহিনের কোমর ধরে এক টান দিয়ে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, তুমি কেন উঠেছ? আসো তো, আর একটু ঘুমাই। উফ। নিহিন বুঝলো কলরবের ঘুমই ভাঙেনি। ও হয়তো ভাবছে স্বপ্ন দেখছে, কিন্তু এত শক্ত করে ধরেছে যে নিহিনের দম বন্ধ হবার জোগাড়। নিহিন কলরবকে ধাক্কা দিয়ে বলল, এই ছাড়ো আমাকে, ব্যথা লাগছে তো। কলরব চোখ খুলল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নিহিনকে ছেড়ে দিয়ে লাফিয়ে উঠে বলল, তুমি? আরেকটু হলে তো মেরেই ফেলেছিলে। কলরব সে কথার উত্তর না দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? তুমি এত সকালে আমার ঘরে কিভাবে?
নিহিন একটা হাত পিছনে নিয়ে হাতড়ে হাতড়ে সুইচটা ধরল। তারপর ফ্যান ছাড়তেই সব ফুলগুলো পড়লো ওদের মাথার উপর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কলরব, হ্যাপি বার্থডে টু ইউ। ততক্ষণে বিস্মিত কলরব চারপাশে চোখ বুলিয়ে নিল। তারপর ফ্যানটা বন্ধ করে দিল যাতে মোমগুলো নিভে না যায়। তবু বেশিরভাগ মোম নিভে গেল। উইশ করা শেষ হতেই বলল, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। হাসল নিহিন। পুরো ঘর তো বাসর ঘর বানিয়ে দিলে, একেবারে ক্যান্ডেল লাইট বাসর ঘর। ইস, যাও তো। লজ্জা পেয়ে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো নিহিন। ও ভাবতেই পারেনি কলরব এই টাইপের কিছু বলবে। তাহলে জীবনেও ফুল নিয়ে এসব করতো না। কিন্তু সবচেয়ে বড় সারপ্রাইজ তুমি নিজে। যাক, তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখার সৌভাগ্য অবশেষে হলো। শাড়ি পরতে শিখেছো তাহলে এতদিনে, তার উপর পরেছো সাদা শাড়ি। সাদা রঙে তো তোমাকে আগে থেকেই ভালো লাগে আমার। আর সঙ্গে লাল মিলিয়ে কি সাজটাই না দিয়েছো। হ্যাঁ, ইউ লুকিং গর্জিয়াস। অনেকটা রবীন্দ্রনাথের লাবণ্য, চারুলতা, আশালতা, বিনোদিনী কিংবা কুমুদিনীর মতো। খুব যে বলছো। পড়েছো ক্যারেক্টারগুলো? অবশ্যই। তাহলে বলছো কেন? সমাপ্তি আর আশালতার তো আমার অর্ধেক বয়স ছিল। আর লাবণ্যর, ম্যাডাম, আমি জাস্ট বলতে চেয়েছি সাজটা ওদের মতো হয়েছে। কিন্তু বিনোদিনী তো ছিল বিধবা, ও তো সাজতো না। ম্যাডাম, আপনি ভুলে যাচ্ছেন কেন? শেষের দিকে বিনোদিনী যখন বিহারীবাবুর কাছে গিয়েছিল, গয়নাগাটি পরে বউ সেজেই গিয়েছিল। আচ্ছা বাবা, বুঝলাম। তর্কযুদ্ধে জিতে হাসতে লাগলো কলরব। নিহিন গিটারটা হাতে নিয়ে ওর সামনে ধরল। এটা তোমার জন্য। ওয়াও, দ্যাটস এ সেক্সি গিটার। কিন্তু আমি তো এখন বোধহয় সব ভুলে গিয়েছি। 10 বছর ধরে গিটার ধরি না। মানুষ এসব ভুলে না। আমার জন্য তোমাকে গাইতেই হবে, কোনো কথা শুনবো না। তবে হ্যাঁ, কল্পর সামনে গাইবে। আজও খুব আফসোস করছিল তোমার গান কখনো শোনেনি বলে। ঠিক আছে, ট্রাই করব। ট্রাই ফ্রাই বুঝি না, গাইতে হবে। আচ্ছা বাবা, গাইবো তো। তারপর নিহিন বিছানা থেকে নেমে গেল। কলরব নামতে গিয়ে কেকটা দেখতে পেল। আরে বাস, আরও সারপ্রাইজ আছে নাকি? কেকটা নিশ্চয়ই তুমি বানিয়েছো। কেকের ওপর কিছু ফুলের পাপড়ি পড়েছিল। নিহিন ওগুলো সরাতে সরাতে বলল, হ্যাঁ, কিন্তু বুঝলে কি করে? দোকানের মতোই তো ডেকোরেট করেছি। নিহিন নিহিন গন্ধ পাচ্ছি তো। ঘোড়ার ডিম, সত্যিটা বলো না। আরে বাবা, আমার বার্থডেতে তুমি দোকান থেকে কেক আনবে? এটা হতে পারে? আমি চিনি না তোমাকে। ও। কলরব কেকের এক পাশ থেকে একটু ওঠাতে গেল। নিহিন বলে উঠল, এই কি করছো? খাবো তো। দাঁত ব্রাশ করে আসো আগে, মুখ না ধুয়ে খেতে বসছো। আরে একটু খাবো। না, বেশিটুকুই খাও, বাট আগে মুখ ধুয়ে এসো। যাও যাও। উফ। কলরবকে ঠেলে পাঠিয়ে দিল নিহিন। কলরব নিহিনের দিকে তাকিয়ে বলল, এত ফোর্স করছো কেন? বাথরুমে কোনো সারপ্রাইজ আছে নাকি? তুমি যাবে? হাসতে হাসতে কলরব বাথরুমে চলে গেল। হঠাৎ বাথরুমের দরজা খুলে মাথাটা বার করে বলল, মোমগুলো আবার জ্বালিয়ে দাও। কেন? তাহলে অন্ধকারে থাকবে। ছি ছি, কি দুষ্টু চিন্তা। এই, কি বললে তুমি? আচ্ছা, সরি। মোমগুলো জ্বালিয়ে দাও, কাজ আছে, আমি আসছি। ঠিক আছে। মোম জ্বালানো শেষ করে খাটের একপাশে পা ঝুলিয়ে বসে দেওয়ালে টাঙানো নিজের ছবিটা দেখছিল নিহিন। কলরব দাঁত ব্রাশ করে এসে বলল, এবার কি আমি একটু কেক খেতে পারি? খাও।
তবে পাশ থেকে। কল্প আর বাবা আসলে কেক কাটবে। কলরব একটু কেক হাতে উঠাতে উঠাতে বলল, কোথায় গিয়েছে তারা? ফুপির বাসায় নাকি অন্য কোথাও? ফুপির বাসায়। বলল তো পাশের বাসার পরের বাসা। কেকটা অসাধারণ হয়েছে। তুমি এভাবে খালি গায়ে ঘুমোচ্ছিলে কেন? আর এখনো সেভাবেই ঘুরে বেড়াচ্ছ কেন? কেন, সমস্যা কি? ছি, লজ্জা করে না? না, ওটা তোমার করলেই চলবে। সবাই মিলে লজ্জা পেয়ে লজ্জার গোডাউন খুলবো নাকি? একটা কিছু পড়ো না প্লিজ, অস্বস্তি লাগছে তো আমার। সত্যি মেয়েরা কিছু জ্বালাতে পারে। নিহিল এবার নিজের ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো। কলরব ওয়ার্ড্রবের কাছে চলে গেল। কিছুক্ষণ পর টি শার্ট পরে নিহিনের পেছনে দাঁড়িয়ে বলল, নিজেকে কেউ এত দেখে? ছোটবেলাটা দেখতে ভালো লাগে। কলরব নিহিনের একটা হাত ধরে নিজের দিকে ফেরালো। নিহিন ফিরতেই হাঁটু মুড়ে বসলো নিহিনের সামনে। তারপর পকেট থেকে স্বর্ণ নুপুরটা বার করলো, নিহিনের সামনে ধরলো। উইল ইউ ম্যারি মি? নিহিনের বুকের ভেতর হাজার খানিক প্রজাপতির ওড়াউড়ি শুরু হয়ে গেল। কিচ্ছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে মিষ্টি করে হাসলো। পা দাও। নিহিন একটা পা এগিয়ে দিল। কলরব পাটা ধরে নিজের কোলে উঠাতে গেলেই নিহিন বলে উঠল, এ কি করছো? পা ধরছো কেন? এমনি পরিয়ে দিলেই তো হয়। কি হবে পা ধরলে? মহাভারত অশুদ্ধ হবে? পাপ হবে যে আমার। কখনো না। তোমার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি আমার। একটা কথাও না, একদম চুপ। কলরব নিহিনের পাটা নিজের কোলের ওপর উঠিয়ে নুপুরটা পরিয়ে দিল। তারপর নিহিনের পায়ের পাতাতে একটা চুমু খেল। সর্বাঙ্গে শিউরে উঠল নিহিন। কলরব তাকিয়ে দেখল নিহিন কাঁপছে, চোখ বন্ধ। পাটা যেভাবে যত্ন করে তুলেছিল সেভাবে যত্ন করে নামিয়ে রাখল। তারপর উঠে দাঁড়ালো। নিহিন তখনও মাথা নিচু করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। কলরব ওর মুখটা দুহাতে তুলল, তাকালো না নিহিন। কলরব ওর বন্ধ চোখের দুই পাতায় চুমু খেল। তারপর জড়িয়ে ধরল নিহিনকে। নিহিনও ধরল। কিছুক্ষণ পর কলরব জড়িয়ে ধরা অবস্থাতেই ডাকল সেই পুরনো নামে, পরি। কণ্ঠস্বরটা ভারী শোনালো নিহিনের। এতদিন এই নামটাতে ডাকতে পারছিলাম না, আজকের দিনটার অপেক্ষায়। এখন শান্তি হয়েছে? খুব। আচ্ছা, তুমি যে নুপুরটা আমাকে দিয়েছিলে সেটা আর এটা তো একই রকম। ইচ্ছে করে এরকম বানিয়েছ না? এতদিন পরও ডিজাইনটা মনে আছে তোমার? না, তিথিকে বলেছিলাম যে করেই হোক ডিজাইনটা এনে দিতে হবে। ও, এই জন্যই ছবি তুলে নিয়েছিল তাই না? তাও আবার তোমার পা সহ। দেখেই মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। ইস! আর একটু শক্ত করে ধরল কলরব, যেন কেউ নিয়ে যাচ্ছে। তিথি আমাকে কিছু বলল না তো? বললে সারপ্রাইজটা নষ্ট হতো যে। শোনো, তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। বলো। প্রথমত, বাবা আর আমি তোমাদের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে যাব। কবে যাব সেটা বাসায় কথা বলে জানাবে আমাকে, যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে। তোমার বাবা এবার রাজি হবে তো পরি? হবে। অনেকদিন ধরেই আমাকে বিয়ে দিতে চাচ্ছে, আমি রাজি হইনি। আর তাদের পছন্দে একবার বিয়ে করে তো। স্টপ, এত কিছু জানতে চাইনি। আচ্ছা, ওই দিন তুমি হাসছিলে কেন? কোন দিন? ওই যে এসব বলতে চাচ্ছিলাম, তুমি শুনতে চাচ্ছিলে না, বললে অতীত নিয়ে ঘাটাঘাটি তোমার পছন্দ না।
তারপর আমি বললাম আমিও তো তোমার অতীত, তখন তুমি হাসছিলে। কারণ তুমি আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব। ওই দিন বলিনি কারণ তখনও তোমাকে প্রপোজ করিনি। ইচ্ছে করে আমাকে কনফিউশনে রেখেছিলে? না, কিছু সমস্যা ছিল, সেগুলো সমাধান না করে বলবো কি করে? কি সমস্যা? ওই আমার বিয়েতে, মানে তোমার আমার বিয়েতে কি কি বাধা আসতে পারে সেগুলো। নিহিন কলরবের বুক থেকে মাথা তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি সেগুলো? পরে বলবো, এখন এসব বলার সময় না, কারণ ওগুলো প্রায় সমাধান করে ফেলেছি। আবার কলরবের বুকে মাথা রাখলো নিহিন। আচ্ছা, তুমি কি ঠিক করে রেখেছিলে আজ আমাকে প্রপোজ করবে? প্রথমবার প্রপোজ করেছিলাম তোমার জন্মদিনে, এবার আমার জন্মদিনে করতে চেয়েছিলাম। আমি যদি না আসতাম? তাহলে আমি নিজেই গিয়ে নিয়ে আসতাম। যদি মনে না থাকতো, উইশ না করতাম? মনে করিয়ে দিতাম। রাগ করতে না? এত বছর পর তাই রাগ করতাম না। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, আমি জানতাম আমার বার্থডেতে তোমার কোনো প্ল্যান থাকবেই। তার উপর তিথিও মুখ ফসকে বলে ফেলেছিল, পরে অবশ্য গিলে ফেলেছে। ততক্ষণে আমি যা বোঝার বুঝে গিয়েছি। নিহিন সরে দাঁড়িয়ে বলল, পাজিটা আমার কাছে মুখ ফসকে তোমার প্ল্যানের কথা বলতে পারলো না, অথচ তোমার কাছে ঠিক বলে দিল। আহা শোনো না, কাছে এসো। এই বলে নিহিনকে আবার বুকে জড়িয়ে ধরল। কি প্ল্যান তা বলেনি তো। বিশ্বাস করো, আমি শুধু জানতাম যে তোমার কিছু একটা প্ল্যান থাকবে। সেটা যে এরকম ক্যান্ডেল লাইট বাসর ঘরের প্ল্যান, তা আমি স্বপ্নের মধ্যেও ভাবিনি। উফ, এই পেয়েছে এক কথা। মোটেও ক্যান্ডেল লাইট বাসর ঘর নয়, পরিবেশটা একটু রোম্যান্টিক করার জন্য এভাবে সাজিয়েছি। ভালোই হয়েছে। আমার প্ল্যান তো ছিল শুধু প্রপোজ করা, সেটা এত সুন্দরভাবে তোমার জন্যই সম্ভব হলো। নিহিন আবার একটু সরে গিয়ে কলরবের দিকে তাকিয়ে বলল, অনেক হয়েছে। আর কি কি গুরুত্বপূর্ণ কথা যেন বলবে? শুধু একটাই তো বললে। সেটা না হয় বলবো, কিন্তু বারবার সরে যাচ্ছ কেন বলো তো? আই কন্ট্যাক্ট করার জন্যে। সারা জীবন বহু আই কন্ট্যাক্ট করতে পারবে, পাল্লাও দেব, কিন্তু এখন একটু আমার বুকে থাকো, খুব শান্তি লাগে। বুকের ভেতরে আগুন জ্বলছিল এতদিন, একটু ঠান্ডা হতে দাও। এই কথায় নিহিনের চোখ ভিজে উঠল। সেটা দেখতে পেয়ে কলরব বলল, খবরদার, এখন কাঁদলে এক থাপ্পড় মেরে গালে দাগ বসিয়ে দেবো আমি। এরপর নিহিন নিজেই কলরবের বুকে মাথা রাখল। অবশ্য গাল লাল করার আরো উপায় আছে। ইস, আর কোনো কথা না? আছে তো, ওই যে গুরুত্বপূর্ণ কথা। তার মধ্যে আরেকটা হলো, আজ তোমাকে 15-16 জনের মতো রান্না করতে হবে। ঠিক আছে, কিন্তু এতজন কারা? আমরা 4 জন, সাব্বির, তিথি আর কিছু ফ্রেন্ডস। বড় চাচা আর ফুপিদের বাসা থেকে কেউ আসতে পারে। ও হ্যাঁ, খালামণিও আসবে। মানেটা কি? আজকে আমার ইন্টারভিউ? আরে না, এমনি সবার তোমাকে দেখার আগ্রহ, তাই। আর অতজনের রান্না ওর বাইরেও ব্যবস্থা করা যেত, কিংবা বুয়াও করতে পারতো, কিন্তু তোমাকে কষ্ট দিচ্ছি কারণ আমি সবাইকে জানাতে চাই যে আমি কতটা ভাগ্যবান। তারাও দেখুক 10 বছরের কষ্টের পুরস্কার স্বরূপ আমি কি পেতে চলেছি। তারাও বুঝুক গত 10 বছর কষ্ট করলেও বাকি 70 বছর বেহেশতি খাবার খেতে পারবো। বলো তো পরি, 100 বছর বাঁচবো না? নিহিনের প্রচন্ড কান্না পাচ্ছে। এত ভালোবাসা কোথায় রাখবে ও? ও কি যোগ্য এত ভালোবাসার? অনেক কষ্টে কান্না চেপে ধরা গলায় বলল, শেষ পর্যন্ত 1 ফোঁটা জল চোখ গড়িয়ে পড়েই গেল। কলরব বুঝলো এই কান্না আটকে রাখা এত সহজ নয়। আমি জানি,
আমি আর 30 বছর বাঁচলেও তুমি আমাকে 1000 বছরের সুখ দেবে। নিহিন কোনো কথা বলতে পারল না। কলরব ওর চোখ মুছে দিয়ে বলল, কেঁদো না প্লিজ। তুমি কাঁদলে যে আমার বড় কষ্ট হয়। তোমার থেকে দূরে থাকার চেয়েও অনেক বেশি কষ্ট। এটা সুখের কান্না। না, তুমি সুখেও কাঁদতে পারবে না, হাসবে শুধু। আচ্ছা, আর কি গুরুত্বপূর্ণ কথা আছে? আর একটা কথা, ব্যাপারটা নিয়ে আলোচনা করব ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে জাস্ট জানিয়ে দিলেই হবে। কি? না মানে, কল্প আমাকে ছাড়া ঘুমোতে পারে না। বিয়ের পরও কিন্তু ও আমাদের সাথেই ঘুমাবে। না, তা হবে না। তাছাড়া বিয়ের পরও তোমার সাথে ঘুমোতেই চাইবে না। পরি, আমার কথা শোনো। তখনও শুধু আমার সাথে ঘুমোতে চাইবে। তোমার মতো লক্ষ্মী বউয়ের কাছে এটাই আশা করা যায়। তুমি ঘাবড়ে গিয়েছিলে, তাই না? না, ঠিক তা নয়। দেখো, কল্প আমারও ছেলে। আমার ছেলেটাকে নিয়ে তুমি অনেক ভেবেছো এই 5 বছর। এবার আমাকে ভাবতে দাও তো। নিহিন কলরবের বুকে মুখ ঘষছিল। কলরব বলল, এই শ্বশুরি দিচ্ছ কেন? এতক্ষণে নিহিন ছাড়ল কলরবকে। তোমার শ্বশুরই আছে? হ্যাঁ আছে। এমন ভাবে বলার কি হলো? আরে ওর কি হচ্ছে? ছাড়ো ছাড়ো ছাড়ো, থামো বলছি। আমি 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 ধরলে কিন্তু বাঁচবে না, খবর আছে। নিহিন শ্বশুরি দিয়েই গেল। হঠাৎ কলরব নিহিনকে ধরে সামনের দিকে ফিরিয়ে ওর হাত দুটো পিছনে নিয়ে আসলো। ওমা! তারপর হাত ছেড়ে দিয়ে পিছন থেকেই জড়িয়ে ধরল। আমার বউটা খানিকটা দুষ্টু হয়েছে, অথচ আমার এতদিন সেটা বোঝার সুযোগই হয়নি। নিহিন লজ্জায় কিচ্ছু বলতে পারল না। কলরব ওর ঘাড়ের ওপর থেকে চুল সরিয়ে আলতো করে চুমু খেল। ভালো লাগায় মরে যাচ্ছিল নিহিন। কলরব নিহিনের কোমর জড়িয়ে ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। জানো, শাড়ি পরে তোমাকে একদম বউ বউ লাগছে। দাঁড়া। বলেই নিহিনের শাড়ির আঁচল তুলে মাথায় ঘুমটা পরিয়ে দিল কলরব। তারপর এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল যে নিহিন লজ্জায় কুঁকড়ে গেল। এখন তো একদম নতুন বউ। ওয়েট। তারপর কলরব আচমকা নিহিনকে কোলে তুলে নিয়ে আয়নার দিকে হাঁটতে লাগলো। নিহিন তাকাতেই পারছিল না, শুধু ভাবছিল এই সময়টাকে যদি আটকে দেয়া যেত। আয়নার সামনে গিয়েও দাঁড় করিয়ে দিল নিহিনকে। দেখো কি অসাধারণ লাগছে। নিহিন কিচ্ছু বলল না। শুধু একটা জিনিস মিসিং, নাকে যেন কি একটা নেই। নাক থেকে কান পর্যন্ত কি যেন বলে? নথ। নথ। আরও একটা জিনিস যেটা কপালে দেয়। টিকলি? টিকলির পাশে যেটা দেয় এভাবে। নিহিন মাথায় হাত দিয়ে এঁকে দেখালো। টায়রা। ওটাও মিসিং। এই দুটো জিনিস হলেই বিয়ের কোণে মনে হতো, আর এখন সদ্য বিবাহিত নতুন বউ বলে মনে হচ্ছে। উফ, পাগল হয়ে যাচ্ছে আমি। শোনো না, আজ আমি চরিত্রহীন হতে চাই। ইস! নিহিন সরিয়ে দিতে চাইল কলরবকে, কিন্তু ও এমনভাবেই ধরেছে যে পারল না। তারপর কিছুক্ষণ নিহিনের দিকে তাকিয়ে থেকে কলরব বলল, আচ্ছা, মনে আছে ছোটবেলার একটা কথা? তোমাদের ছাদে একদিন দেখা করতে গিয়েছিলাম, একটা কাজ করব বলেছিলাম, তুমি কেঁদে ফেলেছিলে। তোমার কান্না দেখে আমি বলেছিলাম এসব করা দূরের কথা, এসব বলবো না, তুমি বড় হলে করব। পরি, এখন কিন্তু তুমি বড় হয়ে গেছো, সুতরাং। এ কথা শুনেই নিহিনের মনে পড়ে গেল। লজ্জায় মাথা নিচু করে হেসে ফেলল। দেখেছো,
আগে যে কথা শুনে কাঁদতে, এখন সে কথা শুনে হাসছো। ধ্যাৎ, বলে সরে যেতে চাইল নিহিন, কিন্তু যথারীতি কলরবের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারল না। এত সোজা না। তারপর কলরব দুহাতে নিহিনের মুখটা তুলে ওর ঠোঁটে ঠোঁট রাখল। আঙ্কেল আর গল্প এসেছে, দরজা খুলতে যাচ্ছি। দাঁড়াও, কি? বলো বাবা আর গল্প এসেছে। বাবার গল্প এসেছে। এই তো, এখন গল্পর মায়ের মতো লাগছে। নিহিন আবার হাসল। কলরব কেকটা হাতে নিয়ে বলল, কেকটা রান্নাঘরে রেখে আমি দরজা খুলছি। তুমি মোমগুলো ঝটপট সরিয়ে ফেলো, এগুলো দেখলে গল্পর মন খারাপ হতে পারে। ওকে রেখে আমরা সেলিব্রেট করেছি ভেবে। আচ্ছা। দরজার দিকে রওনা হয়েই ফিরে তাকালো কলরব। ঘোমটাটা ফেলো, না হলে গল্প হাঁ করে তাকিয়ে থাকবে, আর ওর হাজারটা প্রশ্নের মুখে তোমাকেই কিন্তু পড়তে হবে। নিহিন লজ্জা পেয়ে ঘোমটা ফেলে দিল। কত দিকে খেয়াল কলরবের। ঘরের দরজার বাইরে গিয়ে আবার উঁকি দিল কলরব। শোনো, নিহিন তাকাতেই বলল, শ্বশুর আব্বা এবারও ফিরিয়ে দিলে তুলে নিয়ে আসবো তোমাকে। নিহিন ক্লাস শেষ করে বাসার দিকে ফিরছিল। ফোনটা তখনই এলো। নম্বরটা দেখেই ভয়ে নিহিনের হাত পা কাঁপা শুরু হয়ে গেল। অনেকবার ফোন নম্বর বদলেছে, কিন্তু তবুও কিভাবে যেন এই লোকটা নম্বর পেয়েই যায়। ধরবে নাকি ধরবে না ভাবছে। অবশ্য না ধরলে ফোন করতেই থাকবে, জীবন অতিষ্ঠ করে ফেলবে। ভয়টাকে যথাসম্ভব দমিয়ে রেখে ফোন ধরল নিহিন। হ্যালো। সুন্দরী, এতবার ফোন করালে কেন? প্রথমবার ধরতে পারলে না? এত অপেক্ষা আমার পছন্দ না, জানোই তো। ফোন বাজছিল, শুনতে পাইনি। কি বলবে বলুন। শুনলাম তোমার নাগর নাকি ফিরে এসেছে, তার সাথে নাকি বিবাহ বসবা। এই কথা বলে বিশ্রীভাবে হাসছিল। নিহিন ভয় কুঁকড়ে গেল। শওকত সাহেব ও কলরব নিহিনের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। আলতাফ সাহেব শুধু যে বিয়েতে রাজি হয়েছেন তাই নয়, উল্টো কলরবের সাথে যে অন্যায় তিনি করেছেন তার জন্য ক্ষমাও চেয়েছেন। সেদিনই ওদের বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। সপ্তাহখানেক পর ওদের বিয়ে। বিয়েটা তেমন ঘটা করে হবে না। নিহিনদের বাসায় একদম ঘরোয়াভাবে শুধু পরিবারের মানুষদের নিয়ে বিয়ে হবে। আত্মীয় স্বজনদেরও এখন জানানো হবে না। এ খবর এত তাড়াতাড়ি এই জিকো জানলো কিভাবে? একে সুন্দরী, চুপ কেন? আপনার সাথে তো আমার ডিভোর্স আরো 6 বছর আগে হয়েছে। এখন আমি আবার বিয়ে করি বা না করি তাতে আপনার কি? ওরে বাবা, মেয়েটা গেলে চ্যাড়াম চ্যাড়াম কথা শিখেছে দেখো। আমি তো ভুলেই গেছি, তুমি তো আবার এখন লেকচারার। সারাদিন লেকচার দিয়ে দিয়ে স্বভাব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সবার সাথেই লেকচার দিতে মন চায়। এই কথা বলে জিকো আবার তার সেই বিশ্রী হাসিটা দিল। নিহিন চুপ করে রইল। ঘৃণায় ওর গা গোলাচ্ছে। ফোনটা রাখারও সাহস হচ্ছে না। বুঝলা নিহিন, এই জন্যই বলি মেয়ে মানুষের অত পড়ালেখার দরকার নাই। তোমার বাপটাই আসলে বুঝলো না। এত আবোল তাবোল কথা না বলে আপনি কেন ফোন করেছেন সেটা বলেন। ও মা, এক সময় কত ভালোবাসা ছিল আমাদের। আমি তোমাকে ফোন করতে পারি না? না, পারেন না। আমার ওপর আপনার সব অধিকার 6 বছর আগে শেষ হয়ে গেছে। শোনো শোনো নিন, আমি কিন্তু তোমাকে ইচ্ছায় ছাড়ি নাই। তোমার বাপটা এমন প্যাঁচ খেললো সালার। আমি রাখছি। আর পাগল, শোনো শোনো। তাড়াতাড়ি বলুন, এত সময় নেই।
তোমার টিয়ারের নাগরকে বলেছো আমার কথা? কত ভালোবাসতাম সেসব বলেছো? সেসব জানার প্রয়োজন মনে করেনি সে। আচ্ছা, পুরুষ মানুষ আবার এসব জানার প্রয়োজন মনে করবে না তাই কি হয় নাকি? সবাইকে নিজের মতো ভাববেন না আপনি। আমি তোমার ওই বলে দিই, কি বলো? এই কথা বলে জিকো আবার সেই বিশ্রী হাসিটা হাসল। অসহ্য লাগছিল নিহিনের। আমার এখন ক্লাসে যেতে হবে, রাখি। আমার সন্ধ্যেবেলায় ক্লাস থাকে নাকি তোমার? ইভিনিং মাস্টার্সের ক্লাস, রাখছি। ফোন রাখার জন্য বাধ্য হয়ে মিথ্যে বলল নিহিন। এই লোকটাকে সে কখনোই খেপাতে চায় না। খেপলে যে এই লোকটা কতটা ভয়ঙ্কর হয় তা ওর থেকে ভালো পৃথিবীর আর কেউ জানে না। নিহিন বাসায় ঢুকেই আলতাফ সাহেবের কাছে চলে গেল। তাকে চিকোর ফোন করার কথা বলল। নিহিন তখনও ভয় কাঁপছিল। আলতাফ সাহেব মেয়েকে পাশে বসিয়ে বলল, তুই এখনো ওকে এত ভয় পাস কেন মা? বাবা, সে একটা ভয়ঙ্কর মানুষ। আমার মনে হয় না আমাকে কখনো সে শান্তিতে থাকতে দেবে। শুনলে তো, সে এখন আমাকে হুমকি দিচ্ছে, কলরবকে সব বলে দেবে। আমি বলি কি মা, কলরবের কাছে আমরাই সবটা বলে রাখি। না হয় জিকো যে ধরনের ছেলে, কখন কি হয় তার তো কোনো ঠিক নেই। আমি অনেকবার বলতে চেয়েছি বাবা, সে শুনতে চায় না। যদি আমি বলি? সে শুনতে চাইবে না বাবা। তবু চেষ্টা করে দেখি মা। জিকো বলতে গেলে তো বিয়েই ভেঙে যাবে। নিহিন আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে এলো। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে যাচ্ছে। নিহিনের এমন কোনো অতীত নেই যেটার জন্য ভয় পেতে হবে, কিন্তু ওর সব ভয় জিকোকে নিয়ে। ওর মতো খারাপ মানুষেরা সব করতে পারে। লাঞ্চ শেষে কলরব নিজের চেম্বারে যাচ্ছিল, ঠিক সেই সময় খবর এলো এক ভদ্রলোক তার সাথে দেখা করতে এসেছেন, ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। লোকটিকে দূর থেকে দেখে চিনতে পারল না কলরব। একটু দূর থেকেই লক্ষ্য করলো পোশাকে ভদ্রলোক হলেও চোখ দেখে মনে হচ্ছে জব্বর মাল টেনে এসেছে। নেশাখোর কারোর ওর সাথে অফিসে দেখা করতে আসার কথা না। কলরব লোকটার বাকি সবকিছুর দিকে আরেকটু নজর দিল। বিদেশি দামি ব্র্যান্ডের স্যান্ডেল, ঘড়ি, সানগ্লাস, জিন্স, শার্ট পরে আছে সে। 2 লাখ টাকা দামের ঘড়ি যে লোকটার হাতে, সে ওর সাথে কি উদ্দেশ্যে দেখা করতে আসতে পারে? এসব ভাবতে ভাবতে কলরব লোকটির সাথে দেখা করতে গেল। লোকটি ওকে দেখেই হ্যান্ডশেক করার জন্য উঠে দাঁড়ালো। হ্যান্ডশেক করে দুজনে কোনাকুনি দুটো সোফায় বসলো। সরি, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি জিকো, নিহিনের হাজবেন্ড। কলরব কিছুটা অবাক হলেও সামলে নিল। ইউ মিন টু সে এক্স হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ, এক্স এক্স। তবে ব্রাদার, ডিভোর্সটা কিন্তু ওই বুড়ো জোর করে করিয়েছে। আমরা কিন্তু দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতাম, এমনকি এখনো বাসি। এই জন্যে আজ অবধি অন্য কাউকে বিয়েও করিনি। আচ্ছা, তা আমি আপনার জন্য কি করতে পারি? কিছুই না, একটু দেখতে আসলাম বউটার কার সাথে বিয়ে হচ্ছে। কি অদ্ভুত কথা, ডিভোর্স হয়ে যাওয়ার পরেও বউ বউ করছে। কলরবের ইচ্ছে করছে লোকটার জিভ টেনে ছিঁড়ে ফেলতে। সেদিন নিহিনের কাছে পুরো কাহিনী শুনলে আজ এই লোকটার সব কথার জবাব দিতে পারত, কিন্তু কিছুই জানে না, আন্দাজে কি বলবে। কলরব যথাসম্ভব মাথা ঠান্ডা রেখে বলল, তো কেমন দেখলেন? নিহিন আপনাকে আমাদের বাচ্চার কথা বলেছে? কলরব এবার আকাশ থেকে পড়ল। নিহিনের বাচ্চা আছে? নিহিনের বাসায় তো কোনো বাচ্চা দেখেনি। তাহলে কি বাচ্চা এই লোকটার কাছে থাকে? নিহিন কথাটা ওকে বলল না কেন? পরক্ষণেই মনে পড়লো ও নিজেই তো কিছু জানতে চায়নি, কিন্তু এখন কি উত্তর দেবে? কলরব আর যাই হোক না কেন এই লোকটার কাছে ছোট হতে চায় না, আর নিহিনকেও ছোট করতে চায় না। দেখুন মিস্টার জিকো, নিহিন আমার প্রেমিকা, হবু স্ত্রী। সে আমাকে কি বলেছে কি বলেনি সেসব আমাদের ব্যক্তিগত ব্যাপার। সেসব নিয়ে আমি নিশ্চয়ই আপনার সাথে কথা বলবো না। অন্ধ? হ্যাঁ, একেই বলে প্রেমে অন্ধ। আমিও ছিলাম। তবে ব্রাদার, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি,
ওর তো দ্বিতীয় বিয়ে, আপনার তো প্রথম। একটু ভালো করে খোঁজ খবর নিয়ে নিন। নিন কিন্তু প্রচুর নেশা করে, ইয়াবা 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 খায়। ইয়াবাখোর বউ চলবে তো? এই কথাটা বলে জিকো খুব বিশ্রীভাবে হাসল। রাগে কলরবের শরীর ফুটছে। অফিস না হলে কলরব এই লোকটাকে মেরে বাপের নাম ভুলিয়ে দিত। তার বদলে হেসে বলল, আমিও ইয়াবা খাই, আমরা দুজনে মিলে খাই। এই কথা শুনে জিকো একটু ভড়কে গেল। কলরব তাকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে বলল, এ ব্যাপারে আপনার নিশ্চয়ই কিছু বলার নেই, থাকলেও সেসব শোনার সময় আমার নেই। এটা আমার অফিস, তো কাজ আছে, আপনি এখন আসতে পারেন। পরে কিন্তু আফসোস করেও কুল পাবেন না। জিকো তার বিশ্রী হাসিটা দিয়ে চোখ মেরে বেরিয়ে গেল। কলরব পুরোটা বিকেল ভাবতে লাগলো নিহিনকে কি জানানো উচিত এই লোকটার আসার কথা। নিহিন যা বলতে চেয়েছিল তাও কি জেনে নেওয়া উচিত ভবিষ্যতের সুখ শান্তির জন্য। কিন্তু এখন জানতে চাইলে নিহিন ভুল বোঝে যদি। কিন্তু নিহিনের বাচ্চার ব্যাপারে তো ক্লিয়ার হওয়া জরুরি। সে যদি নিহিনের কাছে থাকে তাহলে কল্প কি তার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে? নিহিনদের বাসায় সেদিন প্রস্তাব নিয়ে গিয়েছিল, সেদিন তো সেখানে দুটো বাচ্চা দেখেছিল, কিন্তু তারা তো মোহনা আপুর বাচ্চা। তাহলে কি বাচ্চা জিকোর কাছে থাকে? ভবিষ্যতে কি কখনো নিহিনের কাছে থাকতে চাইবে? আসলে নিহিনের বাচ্চা থাকলেও সেটা কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে কল্প সহজেই অন্য বাচ্চাদের সাথে মানিয়ে নিতে পারে না। কি করবে এখন? নিহিনদের বাসায় এত প্রশ্নের তাড়নায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল কলরবের। কিন্তু নিজের অজান্তেই সবকিছু সহজ করে দিল নিহিন। কলরব বাসায় গিয়ে দেখে নিহিন এসেছে। নিহিন কলরবের ঘরে রকিং চেয়ারে বসে গল্পের বই পড়ছিল। কলরব ঘরে ঢুকতেই নিহিন ওর দিকে তাকিয়ে হাসল। এই হাসিটা দেখে সারা দিনের ক্লান্তি, দুশ্চিন্তা সব দূর হয়ে গেল। আরে তুমি? একজনের আবদার রাখতে এলাম। কার? আমার ছেলের। বিকেলে ফোন করে বলল, মা তোমাকে দেখতে ইচ্ছে করছে। যেদিন থেকে ছেলেটা আমাকে মা বলতে শুরু করেছে সেদিন থেকেই আমি আর ওর কথা ফেলতে পারি না। মা কি সন্তানের কথা ফেলতে পারে বলো? তাই ক্লাস শেষ করে সোজা এখানে চলে এসেছি। কলরব নিহিনের মধ্যে একজন পরিপূর্ণ মাকে দেখছিল। ব্যাগ রেখে স্যুট খুলতে খুলতে কলরব বলল, তা তোমার ছেলে কোথায় এখন? পড়তে বসেছে। এই কয়েক মিনিট আগে ওর টিচার এসেছে। আমি তোমার সাথে দেখা করে যাব বলে অপেক্ষা করছিলাম। খুব ভালো করেছো। তাছাড়া আমি থাকতে তুমি একা কেন যাবে? এই কথা বলে নিহিনের চেয়ারের মুখোমুখি বিছানায় বসলো কলরব। তারপর দুহাতে নিহিনের একটা হাত ধরে বলল, পরি, আমি কিছুক্ষণ পর তোমাকে ফোন করতাম। ভালো হয়েছে দেখা হয়ে গেল। কি হয়েছে? তেমন কিছু না, তবে আমার ব্যাপারটা তোমাকে জানানো উচিত। বলো না। আজকে জিকো বলে একটা লোক আমার সাথে দেখা করতে অফিসে এসেছিল। নিহিনের বুক কেঁপে উঠল। দুদিন ধরে যে ভয় করছিল তাই হলো তাহলে। লোকটা বলছিল সে তোমার এক্স হাজবেন্ড। কেন এসেছিল? কি বলেছে সে? তেমন কিছু নয়, মনে হচ্ছে সে আমাদের বিয়ে ভাঙতে চাচ্ছে। আমার মনে হয়েছিল একবার সে তোমার কাছে যাবে। দুদিন ধরে আমাকে অনেক হুমকি ধামকি দিচ্ছিল। কিসের হুমকি? আর তার কথা শুনেই তুমি এত ভয় পাচ্ছ কেন? কি করবে সে? কলরব প্লিজ, তুমি বিয়ের আগে আমার অতীতটা জেনে নাও, নাহলে আমি কিছুতেই শান্তি পাবো না। ওই লোকটার কাছ থেকে শোনার থেকে আমার কাছ থেকে শোনা ভালো, কারণ সে যখন বলবে কখনোই পুরোটা বলবে না, উল্টো আরো অনেক রংচং মিশিয়ে বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি এত দুশ্চিন্তা করছো কেন? এসব তো পরেও জানা যাবে, তাই না? না প্লিজ, তুমি প্রথমে শুনবে না বলেছিলে, আমি মেনে নিয়েছিলাম। কিন্তু লোকটা যখন তোমার অফিস পর্যন্ত চলে গেছে, এখন তো আমার সবটা তোমাকে জানাতে হবে, না হলে এই বিয়ে হবে না। কলরব নিহিনের হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, এমনভাবে বলো না পরি, অনেক কষ্টের পর তোমাকে পেতে যাচ্ছি। নিহিন চুপ, শক্ত হয়ে বসে রইল। আচ্ছা ঠিক আছে, বলো। নিহিন কলরবের দিকে নয়, মেঝের দিকে তাকিয়ে বলা শুরু করল,
আমার বিয়ে হয়েছিল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময়। জিকো অনেক বড় লোকের ছেলে ছিল, টাকা পয়সার অভাব ছিল না, কাজকর্ম করতে হতো না। উনি সারাদিন ঘুরে বেড়াতো আর নেশা করত। ওই বাড়িতে আমি একরকম বন্দি জীবনযাপন করতাম। বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল, কলেজে যেতে দিত না, ফোন ব্যবহার করতে দিত না। জিকো ছাড়া বাবা মায়ের সাথে যোগাযোগেরও আর কোনো মাধ্যম ছিল না আমার। পরীক্ষার সময়গুলোতে বাবা জোর করে আমাকে আমাদের বাসায় নিয়ে আসতো। পরীক্ষা শেষ হতেই জিকো আবার ওনাদের বাসায় নিয়ে যেত। আমাকে ছাড়া লোকটা পাগল হয়ে যেত। আমার পরীক্ষা কখনোই ভালো হতো না, রেজাল্টও ভালো হতো না, ওই কোনো রকমে পাশ করতাম। এইচএসসি পাশ করার পর ওরা বলল আর পড়াবে না। আসলে জিকোর সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম ছিল, সব স্বামী স্ত্রীর মতন না। মানে আমি ওনার সাথে সহজ হতে পারতাম না, আপনি আপনি করে কথা বলতাম। প্রথম রাত থেকেই আমি ওনাকে অনেক ভয় পেতাম, তাই দূরে দূরে থাকতাম। এটার অবশ্য কারণ ছিল, মানে আমি আসলে তুমি যেসব বলতে অস্বস্তি বোধ করছো সেসব স্কিপ করো না পড়ি। না, এটা খুব গুরুত্বপূর্ণ, বলতে হবে। আচ্ছা বলো। প্রথম রাত থেকেই সে আমার ওপর খুব জবরদস্তি করেছে। আমি কি চাই কি চাই না সেসব ভাবার প্রয়োজন মনে করেনি। প্রথম রাতেই জ্বলন্ত সিগারেট নিভিয়েছিল আমার শরীরে। ভয়টা তখনই ঢুকে গিয়েছিল। Shit! আমার সারা শরীরে সিগারেটের পোড়া দাগ পাবে, দাগ পাবে আরো আরো অনেক অত্যাচারের। প্রতিবাদ করনি কখনো? প্রতিবাদ যে করতে জানতাম না। তুমি তো জানো আমি কেমন ছিলাম। তুমি চলে যাওয়ার পরের বছরই তো বিয়ে হলো। 1 বছরে তো আমি আর বড় হয়ে যাইনি, আর ওর বাড়িতে যাওয়ার পর বড় হওয়ার সুযোগই মেলেনি আর। আঙ্কেলকে কখনো বলনি এসব কথা? বাবাকে বলতে লজ্জা লাগতো। আর মা তো আমার বিয়ের কয়েক মাস পরেই অসুস্থ হয়ে মারা গেলেন। বলার মতো ছিল মোহনা আপু, ও তো তখন দুলা ভাইয়ের সাথে দেশের বাইরে থাকতো। বাবা কখনো কিছু বুঝতে পারতেন না। আসলে বাবার দোষ না, জিকো ওনার সামনে একদম অন্যরকম ভালো মানুষটা সেজে থাকতো। আমার সাথে যে এরকম করতো এটা বাবা বললেও বিশ্বাস করতে পারতেন না হয়তো। অবিশ্বাসে কি আছে? তুমি তোমার শরীরের মারের দাগ দেখাতে পারতে, তাই না? বাবাকে দেখাবো কি করে? কেন? আমার লজ্জা লাগতো, ছোট ছিলাম তো। আমি খুব কনফিউজড থাকতাম কি করব সে ব্যাপারে। আচ্ছা, লোকটা তোমাকে মারতো কেন? সরাসরি কিন্তু মারতো না, কখনো অত্যাচার করতো। এই যেমন শরীরের মধ্যে সিগারেট নেভাতো, কামড়াতো, গরম চা ছুঁড়ে মারতো, জোর করে নেশা করাতো, এরকম আরো অনেক কিছু। নেশা বলতে? মদ, গাঁজা, ইয়াবা, সীসা, সবকিছু। সবকিছু মানে? এলএসডি পর্যন্ত। হোয়াট? প্রথম প্রথম তো আমি এসব সহ্যই করতে পারতাম না, কিন্তু ওর সাথে এসব নেশা না করলে ওর অত্যাচারের মাত্রা ভয়ঙ্করভাবে বেড়ে যেত। পরবর্তীতে তো আমিও আসক্ত হয়ে গিয়েছিলাম। পরে ছাড়লে কিভাবে এসব? নেশা ছাড়া তো অনেক মুশকিলের ব্যাপার। ডিভোর্সের পর রিহ্যাবে ছিলাম কয়েক মাস। তারপর? যখন আমাদের বিয়ের বয়স 1 বছর তখন আমি প্রথমবার প্রেগনেন্ট হলাম। চেক আপের কথা বলে ওনার বন্ধুর ক্লিনিকে নিয়ে গর্ভপাত করালো। ওনার অত্যাচার, বন্দি জীবন, প্রথম বাচ্চা হারানোর কষ্ট সব মিলিয়ে এরপর আমি এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম যে আত্মহত্যা করার চেষ্টাও করলাম। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, বেঁচে গেলাম। ভাগ্য ভালো ছিল পরি, না হয় আজ আমরা এক হতাম কিভাবে? নিহিন হাসলো, আর তখনই কলরব খেয়াল করলো নিহিন কাঁদছে। কাঁদছ কেন? আরে পাগল, যা গেছে তা তো গেছি, যা আছে তাই নিয়ে ভাবো না।
একটা বাচ্চাকে হারিয়েছো, কিন্তু কল্পর মতো আরেকটা বাচ্চার মা তুমি হতে পেরেছো। নিহিন এবার কান্নায় একদম ভেঙে পড়ল। আমি মা হয়েছিলাম গো, মা হয়েছিলাম আমি। আমার একটা পুতুলের মতো মেয়ে ছিল। কলরব চুপ করে রইল। কি বলা উচিত এই মুহূর্তে বুঝতে পারছিল না। গর্ভপাতের পর কিছুদিন আমি উন্মাদের মতো ছিলাম। আবার যখন প্রেগনেন্ট হলাম তখন আমি বাবার বাসায় চলে আসতে চেয়েছিলাম, জিকো আসতে দেয়নি। হাতে পায়ে ধরে রেখেছি, কথা দিয়েছি এবার আমার বাচ্চার আর কোনো ক্ষতি করবে না। সে কথা রেখেছিল। একটা পুতুল এলো আমার কোল জুড়ে, আমার সব কষ্ট দূর হয়ে গেল। আমার মনে হলো এই বাচ্চাটার জন্য আমি আবার বাঁচবো। জানো, তখন জিকোর অত্যাচারও আমি ভুলে যেতে পারতাম, মেয়েটার মুখের দিকে তাকিয়ে। তারপর মেয়েটা যখন 11 মাস বয়স, তখন নিহিন কাঁদতে কাঁদতে আর কথা বলতে পারছিল না। কলরব নিহিনকে ধরে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল। নিহিন কলরবের বুকে পড়ে খুব কাঁদল। মেয়েটার নিউমোনিয়া হয়ে মারা যায়। জিকোকে এতবার বললাম ওকে ডাক্তারের কাছে নিতে হবে, শোনেনি। সে নেশার ঘরে পড়ে থাকতো সারা দিন সারা রাত। বলতো সামান্য ঠান্ডা লেগেছে, জ্বর, এমনিতেই ভালো হয়ে যাবে। আমি নিজেও কিছু চিনতাম না যে একা নিয়ে যাব। শেষে চিকুর ফোন চুরি করে বাবার সাথে যোগাযোগ করলাম। বাবা এসে হসপিটালে নিয়ে গেল, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল। মেয়েটা চলে গেল। এই ঘটনার পর আমি আর জিকোদের বাড়িতে যাইনি। তখনই বাবাকে বললাম আমাকে কোনো রিহ্যাবে পাঠাতে, কারণ আমি তখন পুরো দস্তুর নেশাখোর। বাবা তো এসব জানতেন না। এই কথা শুনে অনেক অবাক হয়েছিলেন। তবে বাবা ওই সময় আমাকে প্রচন্ড সাপোর্ট দিয়েছেন, কারণ এই সব কিছুর জন্য অনিচ্ছাকৃতভাবে হলেও সে দায়ী। আমি সুস্থ হওয়ার পর বাবাকে বললাম দূরে কোথাও পাঠিয়ে দিতে, যাতে জিকো আমাকে আর খুঁজে না পায় কখনো। এটাও জানালাম আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। এরপর বাবা আমাকে পড়াশোনার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিলেন। এর কিছুদিন পর বাবা ডিভোর্সের ব্যবস্থা করালেন। জিকো তো আমাকে ডিভোর্স দিতে রাজি ছিল না, বাবাই ম্যানেজ করেছে সব। এরপর অনেক আফসোস হতো। লজ্জা না পেয়ে যদি ব্যাপারগুলো বাবার সাথে আগে শেয়ার করতাম, তাহলে আরো অনেক আগে মুক্তি পেতাম আমি। কলরবের এত কষ্ট হচ্ছিল যে এক্ষুনি গিয়ে জিকোকে খুন করে আসতে ইচ্ছা করছিল। কলরব নিহিনের মুখটা ধরে কপালে একটা চুমু দিল। তারপর চোখে চোখ রেখে বলল, আমার এই ছোট্ট পরীটা এক জীবনে এত কষ্ট করে ফেলেছে আমি ভাবতেই পারছি না। নিহিন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমার সত্যি আরো আগে সবকিছু শোনা উচিত ছিল পরি, তাহলে আজকে লোকটাকে মেরে ওর চেহারা পাল্টে ফেলতাম আমি। আরেকবার আসুকও আমার কাছে। নিহিন হেসে ফেলল, ওর কান্না থেমেছে। কলরব ওর চোখ মুছে দিয়ে বলল, আমার পরীর চোখে কান্না মানায় না। আমার পরী শুধু হাসবে, কারণ তার হাসিতে নিঃশ্বাস নিতে শুরু করেছে আরো কিছু মানুষ। দেখো, কল্পর মা তো তুমিই হয়ে গেছো। আর যদিও তোমার ওই মেয়েটাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, সে ক্ষমতা তো আল্লাহ মানুষকে দেননি, তবে আমাদের বিয়ের পর আবার মা হবে তুমি। আমি আল্লাহর কাছে চাইবো তিনি যেন ওই মেয়েটার মতো একটা মেয়ে তোমাকে আবার দেন। এই বাবাটা কিন্তু সন্তানের ব্যাপারে অনেক কেয়ারিং। নিহিন হাসল শুধু, কিছুই বলতে পারল না।
জীবনের একটা সময় খুব খারাপ গেলে বোধহয় আরেকটা সময় খুব ভালো যায়। কিন্তু আমি এটা বুঝলাম না যে ওই বদ লোকটা আমাদের বিয়ের কথা জানলো কিভাবে। সে আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয়। যদিও দূরের কোনো আত্মীয়দের জানানো হয়নি, তবু আত্মীয়দের মাধ্যমেই কথাটা ওনার কানে গেছে। এমনকি আমার যে পুরনো প্রেমিকের সাথে বিয়ে হচ্ছে সেটাও জেনে গেছে। ঠেস মেরে মেরে কথা বলছিল। আমার কথা আগে থেকে জানতো? আমাকে একবার জিজ্ঞেস করেছিল বিয়ের আগে প্রেম টেম ছিল কিনা। আমি তখন তোমার কথা বলেছিলাম। কি রিয়াকশন ছিল তার? তেমন কোনো রিয়াকশন ছিল না, খুবই স্বাভাবিক। ওরও বিয়ের আগে অনেক প্রেম টেম ছিল, সেসব কথাও বলতো আমাকে। আচ্ছা, লোকটার কি চরিত্রের সমস্যা ছিল? মানে বিয়ের পর কোনো মেয়ে ঘটিত কোনো সমস্যা দেখেছো? না, মেয়ে ঘটিত সমস্যা ছিল না। তাহলে বেটা সাইকো, নেশা করে করে এই অবস্থা হয়েছে। তবে চান্স পেলে জীবনে ওকে একটা মাইর আমি দিতে চাই। হয়েছে, এবার ছাড়ো। গল্প টিচার যাওয়ার সময় হয়েছে, গেলেই গল্প এখানে চলে আসবে। আসুক, বাবা মা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে, এই দৃশ্য ছেলে দেখলে ক্ষতি কি? উল্টো ওর আরো ভালো লাগবে, নির্ভরতা পাবে। ধ্যাৎ, লজ্জা করে না? না, ছাড়ো বলছি। ছাড়বো না। কলরব 2 লাইন গাইতেই নিহিনের মনটা ভালো লাগায় ভরে গেল। কল্প বাইরে থেকেই বোধহয় গানটা শুনতে পেল, কারণ বলল, এই পাপা গান গাইছে, পাপা গান গাইছে। কলরব তাড়াতাড়ি সরে গেল। ঠিক তখনই কল্প ঘরে ঢুকলো। বাবা, তুমি গান গাইছো, গিটার নাও, গিটার নাও। নিহিন কল্পকে কোলে নিয়ে বসলো। কলরব গিটার নিয়ে গান শুরু করলো। নিহিন গান শুনছে আর হাসছে। শুধু নিহিনের ঠোঁট নয়, হাসছে নিহিনের চোখ, গাল, চিবুক, সবকিছু। হারিয়ে যাওয়া হাসিগুলো সব ফিরে এসেছে তার জীবনে। হাসি বানানোর কারিগরকে যে ফিরে পেয়েছে সে। শেষ হলো মৌরি মারিয়ামের উপন্যাস তোমায় হৃদ মাঝারে রাখবোর 4th তথা অন্তিম পর্ব। নমস্কার।